বিয়ে করে পাপ করেছি ষষ্ঠ পর্ব। রাবেয়া অরণির সাথে এখন সারাদিন গল্প করছেন। যেখানেই যান অরণিকে সাথে নিয়ে যান। একসাথে জরুরি আলোচনা করে। তখন রাবেয়া উঁচু গলায় বলেন, অরণি কোথায়? আমাদের সাথে এসে বসো। বলো মা, এই বিষয়ে তোমার কি মতামত? বড় চাচির এমন পরিবর্তন দেখে রুমা আর তানজিমা অবাক। রাবেয়া যখন সবার মাঝে অরুণীকে প্রাধান্য দেয়, তখন ননদরা হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশা মানে ছোট চাচি অরুণীকে আগে পছন্দ করতেন না। এখন তিনিও এইসব দেখে ভিতরে ভিতরে জ্বলছেন। রাবেয়া অরুণীর নাম নিলেই সকলের মুখ মলিন হয়ে যায়। আগে যখন রাবেয়া সকলের সামনে কথায় কথায় অরুণীকে অপমান করতেন, তখন অনেকেই আড়ালে খুশি হতো। তারা এখন হিংসায় জ্বলে যাচ্ছে। ইদানিং নিজেকে এই বাড়ির যোগ্য ছোট বউ বলেই মনে হচ্ছে অরুণীর। আগে যেটা কখনোই মনে হতো না। রাবেয়ার সাথে অরুণীর সম্পর্ক গড়ে ওঠা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে উর্মি আর শিলা চাচি। তবে ঋতু এখনও রাবেয়াকে সন্দেহ করে, কারণ তার ধারণা রাবেয়া হুট করে আবার বদলে যাবেন। সন্ধ্যায় অরুণী টিভি দেখতে বসেছিল। তার প্রিয় একটা সিনেমা চলছে। পুরনো দিনের বলিউড মুভিগুলো এত সুন্দর ছিল। একা ঘরে বসেই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। দীপ্তি তখন অরণির ঘরে ঢুকলো। মধুর হাসি দিয়ে বলল, কি দেখছো অরণি? অরণি সোজা হয়ে বসে গায়ের ওড়না ঠিক করলো। ভাবি, এসো, আমি একটা সিনেমা দেখছি, খুব মজার সিনেমা মনে হয়। হ্যাঁ, অনেক মজার। আমির খান আর অজয় দেবগান দুই বন্ধু, ওদের কাণ্ড কারখানা দেখলে আপনি না হেসে পারবেন না। দীপ্তি অরণির পাশে বসলেন। সিনেমা দেখার ইচ্ছা তার একদম নেই, কিন্তু রাহাত বলেছে অরণির সাথে খাতির করতে, কারণ মা এখন অরণিকে খুব দেখতে পারছেন। যাকে মা পছন্দ করবেন তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে মা খুশি থাকবেন। আর মাকে খুশি রাখার প্রধান কাজ তাদের, কারণ মা সাধারণ মানুষ না, অনেক ধন সম্পদের মালকিন। সিনেমায় আমির আর অজয়ের পাইপ বেয়ে দুই বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা। ভয়ে দুজনে চিৎকার করছে। অজয় তার হিরোইন কাজলকে দেখতে গিয়ে এই বিপদের সম্মুখীন হয়েছে। অরণি হাসতে হাসতে বলল, ভাবি, খুব মজা না? দীপ্তির একদম মজা লাগছে না, তবুও হেসে বলল, হ্যাঁ খুব মজা। নাম কি ছবির? ছবির নাম ইশক। আচ্ছা অরণি, শোনো, যে কারণে এসেছিলাম সেই কারণটা বলি। ও, তুমি দরকারে এসেছো? আমি ভাবলাম এমনি। ঠিক আছে বলো। অরণি টিভির সাউন্ড কমিয়ে দিল। দীপ্তি বলল, মা তোমাকে নিচে যেতে বলেছেন। সবজির পাকোড়া ভাজা হয়েছে তো, সবাই একসাথে খাবে। অরণি টিভি দেখিয়ে বলল, আমি সবজির পাকোড়া খাবো না, মাকে বলে দাও। মা শুনবেন না অরণি, তুমি না গেলে তিনিও খাবেন না, প্লিজ চলো। অরণি দীর্ঘশ্বাস ছেড়ে টিভি বন্ধ করলো। পছন্দের মুভিটা দেখা গেল না। থাক, পরে দেখে নিবে, সে তো নেটফ্লিক্সেই দেখছিল। অরণিও দীপ্তির সাথে নিচে নামলো। রাবেয়া অরণির জন্য সবজির পাকোড়া আলাদা করে রেখেছেন। অরণির একদম খেতে ইচ্ছে করলো না। সে তেলে ভাজা জিনিস তেমন পছন্দ করে না, তাই পাকোড়াগুলো সে রাফাতের জন্য রেখে দিল। অফিস থেকে এসে রাফাত খাবে। রাবেয়া অরণিকে বলল, এদিকে এসো মা, তোমাকে একটা জিনিস দেখাবো। অরণি রাবেয়ার সাথে তার শোবার ঘরে গেল। রাবেয়ার ড্রয়ার খুলে ফ্যামিলির অ্যালবাম বের করলেন। রাফাতের ছোটবেলার ছবি অরণিকে দেখিয়ে নানান গল্প শুরু করলেন। অরণি ছোট্ট রাফাতকে দেখে অবাক। মনে হচ্ছে যেন মাহাতিরকে দেখছে, শুধু ক্যামেরার রেজুলেশন একটু খারাপ। এছাড়া মাহাতির আর রাফাতের ছোটবেলার ছবিতে তেমন কোনো পার্থক্য নেই। অরণির প্রথম প্রথম গল্প শুনতেই ভালো লাগছিল, কিন্তু এখন খুব বোরিং লাগছে, ঘুম চলে আসছে। রাবেয়া সংসার থেকে শুরু করে নিজের পরিবারের ইতিহাস পর্যন্ত সব বলে ফেলেছেন। তার কোন দূর সম্পর্কের চাচার প্রেম কাহিনীও বলতে লেগেছেন। অরণি রীতিমতো ঘুমের জন্য হাই উঠে গেল। রাবেয়া অরণির হাতের উপর হাত রেখে বললেন, সত্যি করে একটা কথা বলো তো অরণি, তোমার কি এখনো আমার উপর সন্দেহ হয়? ভাবছো যে আমি তোমাকে পছন্দ করার নাটক করছি? কিন্তু মনে মনে আগের মতোই আছি। অরণের আশ্চর্য কণ্ঠে বলল, না তো, এরকম আমার কেন মনে হবে? রাবেয়া মসৃণ হাসি দিয়ে বললেন, না মনে হলেই ভালো। আসলে আমি অনেক ভেবে দেখেছি, তোমার সাথে রেষারেষি করে আমার কোনো লাভ নেই। তোমাকে কষ্ট দেওয়া মানে একই কষ্ট আমার ছেলেও পাবে। আর মা হয়ে কি করে আমি ছেলের কষ্ট মানতে পারি বলো? আমি খারাপ শাশুড়ি হতে পারি, কিন্তু খারাপ মা নই।
অরণি ইতস্তভাবে বলল, জি, সেটা অবশ্যই। খারাপ মা বলে কিছু হয় না, সন্তানের ভালো সব মাই চায়। একদম ঠিক বলেছ। তোমার যখন সন্তান হবে তখন আরো ভালো করে বুঝবে। অরণি এই কথা শুনে লজ্জা লাগছে। ইস, তার যদি মাহাতিরের মতো ফুটফুটে একটা ছেলে হতো, যাকে দেখলে রাফাতের কথা মনে পড়বে। রাহাত মায়ের ঘরে উকি দিয়ে বলল, দীপ্তি কি এখানে আছে মা? রাবেয়া জবাব দিলেন, না তো, বসার ঘরে আছে মনে হয়, খুঁজে দেখ। ঠিক আছে। রাহাত চলে যেতে নিচ্ছিল, রাবেয়া আবার ডেকে বললেন, তুই কি অফিস থেকে ফিরলি বাবা? হ্যাঁ মা। তোর হাতে কি? রাহাত পিছনে গুটিয়ে রাখা হাতটা সামনে আনলো। নেটের ভিতর বড় প্যাকেটে নানা রঙের ফলমূল দেখা যাচ্ছে। রাবেয়া তাকিয়ে থেকে বললেন, এগুলো? রাহাত অপুস্থ হেসে বলল, মাহাতির ফল ছাড়া অন্য কিছু খেতে চায় না, তাই ওর জন্য বেদানা আঙ্গুর এনেছিলাম। রাবেয়া বললেন, তাই নাকি? আমারও ইদানিং বেদানা খেতে খুব ইচ্ছা করছিল। তুই? রাহাত কথাটা না শোনার ভান করে দীপ্তিকে খুঁজতে বেরিয়ে গেল। রাবেয়া পুরো কথা শেষ করার সুযোগও পেল না। এর আগেই রাহাত চলে গেছে। রাবেয়া শুকনো মুখে অরণির দিকে তাকালো। অরণি শাশুড়িকে লজ্জা দিতে চাইল না, তাই এমন ভাব করলো যেন সে মা ছেলের কথা কিছুই শুনতে পায়নি। তার গভীর মনোযোগ অ্যালবামে। রাবেয়ার চুপসে যাওয়া গলায় বললেন, 3 বছরের বাচ্চা ফল ছাড়া কিছু খায় না। এটা কি বিশ্বাসযোগ্য অরণি? অরণি কি উত্তর দেবে ভেবে পেল না। তার খুব অস্বস্তি লাগছে। রাবেয়া বললেন, এগুলো আনা হয়েছে দীপ্তির জন্য। মাহাতিরের কথা বলেছে যেন আমাকে দিতে না হয়। অরণি হাসার চেষ্টা করে বলল, কি জানি মা, হয়তো মাহাতিরই খাবে। এই বয়সে তো বাচ্চারা খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে। রাবেয়া মাথা নেড়ে বললেন, হুম, বাচ্চা কাচ্চা কি আমরা পালিনি? 3 বছরের বাচ্চা একটা আস্ত বেদানায় খেয়ে হজম করতে পারবে না। ওকে তো এখনো ওর মা পানির মতো পাতলা করে খিচুড়ি খাওয়ায়। ও বেদানার বিচি গিলবে কি করে? তাহলে মনে হয় বেদানার জুস করে খাওয়াবে। কি জানি বাবা। রাবেয়া শরীর ঝাড়া দিলেন। বোঝা গেল খুব কষ্ট পেয়েছেন। এবার তিনি সংসারের গল্প ছেড়ে বেদানা গাছের গল্প বলতে শুরু করলেন। তাদের বাড়ির পাশে একটি বেদানার গাছ ছিল। অরণি শুনতে শুনতে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের ঘরে ফিরে এসে অরণি রাফাতকে ফোন করে বলল, তুমি কোথায়? অফিস থেকে বের হয়েছো? হ্যাঁ। কেন, তোমার কিছু লাগবে? হুম, লাগবে। বেদানা লাগবে। কি? বেদানা চেনো না? ওই যে লাল লাল ফল। হ্যাঁ চিনেছি, কিন্তু তুমি তো বেদানা পছন্দ করো না। আমি একবার এনেছিলাম, তখন ছুঁয়েও দেখনি। আমি কি বলেছি আমি পছন্দ করি? তাহলে আনতে বলছো কেন? ফেসিয়াল করব। হোয়াট? তুমি জানো বেদানার দাম কত? ওই টাকা দিয়ে 2টা ফ্রেশ ওয়াশ কেনা যাবে। অরণি হাসতে হাসতে বলল, বেদানা আনতে বলেছি মানে আনবে। এত কথা শুনতে চাই না। বেদানা ছাড়া আজ তোমার ঘরে ঢোকা নিষেধ। অরণি ফোন কেটে দিল। রাফাত পড়ে গেল মহা বিপদে। এখন বেদানা কোথায় পাওয়া যাবে? রাতে 1 কিলো বেদানা নিয়ে রাফাত ঘরে ফিরল। অরণি খুশি খুশি কণ্ঠে বলল, বেদানা এনেছো? হ্যাঁ, এই তো। এখন বলো তো কি করবে? আমি কিছু করব না, তুমি করবে। আমি কি করব? এগুলো নিয়ে মাকে দিয়ে আসবে। রাফাত হতভম্ব হয়ে পড়ল। মার বেদানা খুব পছন্দ করেন, এটা তুমি কিভাবে জানলে? মা তো এসব কথা সহজে কাউকে বলেন না। বুদ্ধি থাকলে সব জানা যায়। আর প্লিজ, আমি যে তোমাকে বেদানা আনতে বলেছি, এটা আবার মাকে বলে দিও না। তুমি বলবে তুমি নিজেই এনেছো। বাজারে বেদানা দেখে তোমার মায়ের কথা মনে পড়েছিল তাই। মিথ্যা কথা বলবো? তো কি হয়েছে? মিথ্যা বললে তো তোমার দাঁত পড়ে যাচ্ছে না? আচ্ছা ধরো বললাম, তারপর কি হবে? কিছুই হবে না, তুমি যাও তো। অরণি জোর করে রাফাতকে মায়ের ঘরে পাঠালো। রাফাত মায়ের হাতে বেদানা তুলে দেওয়ার পর মা খুব চমকে গেলেন। রাফাত অরণির শিখিয়ে দেওয়া মিথ্যা কথাটাই বলল। ওই কথা শুনে রাবেয়ার চোখে পানি চলে এলো। তিনি আঁচলে চোখের জলটুকু মুছে রাফাতের কপালে চুমু দিলেন। রাফাত বিস্ময়ে বাকরুদ্ধ। সামান্য একটা জিনিস পেয়ে মা এত খুশি হয়ে গেলেন, রাফাত তো ভাবতেই পারছে না। তার অসম্ভব অবাক লাগছে। মা এত নরম মনের মানুষই না। তাহলে আজ কি হলো তার? রাফাত ঠিক করেছে এখন থেকে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মায়ের পছন্দের কিছু নিয়ে আসবে। মা যখন এত খুশি হয়। তিনি তো ছোটবেলায় রাফাতের সব আবদার মিটিয়েছেন, কিন্তু নিজে কখনো আবদার করেননি। তাই বলে কি তার আবদার নেই? নিশ্চয়ই আছে, কিন্তু মুখ ফুটে কখনো বলেন না। রাফাত ঘরে ফিরে আসার পরে অরণি আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো, বেদানা দিয়েছো মাকে?
রাফাত ঝলমলে কণ্ঠে বলল, তুমি কি ম্যাজিক জানো অরুণী? সামান্য বেদানা কিনে আনলাম বলে মা আমাকে এমনভাবে আদর করলেন যেন আমি এখন ওই বাচ্চাই আছি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, লজ্জা লাগছে এখন। অরুণী খিলখিল করে হেসে ফেলল। রাফাত মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অরুণী এখন আর রাফাতের সাথে ঝগড়া করে না, সবসময় মিষ্টি করে কথা বলে। আগে পরিবারের অশান্তি নিয়ে অরুণীর মেজাজ খারাপ থাকতো, কিছু বললেই চেতে উঠত, কিন্তু এখন ধীরে ধীরে অরুণী আগের মতো হয়ে যাচ্ছে। ভার্সিটিতে প্রথম দিন দেখা সেই শান্ত মেয়েটি। রাফাত এই কয়েকদিনে অরুণীকে খুব ভালো মতো চিনেছে। অরুণী এমন একটি মেয়ে যাকে জয় করতে খুব বেশি কিছু দরকার নেই, শুধু ভালোবাসা হলেই চলবে। তবে তার কাছে খারাপ মানে একেবারে রুদ্র মূর্তি। আর যে অরুণীর কাছে ভালো, অরুণীও তার জন্য জান প্রাণ ঢেলে দিতে প্রস্তুত। সকাল সকাল আবার দীপ্তির বাপের বাড়ির লোকজন এসে হাজির হয়েছে। তাদের হইচই শুনে অরুণীর ঘুম ভাঙল। রাফাত তখন অফিসে চলে গেছে। অরুণী দেখল তার দরজার কাছে মাহাতির ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে। কোনো কথা বলল না, নিঃশব্দে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হুট করে মাহাতিরের হাত ধরে ফেলল। মাহাতির প্রথমে ভয় পেল, তারপর অরুণীর মুখ দেখে কিটকিট করে হেসে উঠল। অরুণী আজ এই কিউটের ডিব্বাটাকে ইচ্ছামতো পাপ্পা দিবে। মাহাতির অরুণীকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু এখন কিভাবে পালাবে? অরুণী রুমে চলে যাচ্ছিল, পেছন থেকে একটা শীতল কণ্ঠ বলল, হাই ভাবি, কেমন আছেন? অরুণী পিছনে তাকিয়ে দেখল রুবায়ের ছেলেটাকে। দেখে তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল, চোখের দৃষ্টি কঠিন হলো। আপার কাছে শুনলাম আপনি নাকি দারুণ চা বানান, খেতেই ইচ্ছে করছে। হট ভাবির হাতে হট এক কাপ চা। অরুণী গরম কণ্ঠে বলল, কি বললেন আপনি? হট ভাবি মানে কি? অরুণী এমনভাবে ফুঁসে উঠেছে যে রুবায়েত একটু কিছু বলতে গেলেই মনে হচ্ছে মেয়েটা এখনই চিৎকার করে তাকে চট থাপ্পড় ধরনের কিছু একটা মারবে। তাই দ্রুত পরিস্থিতি সামলাতে বলল, মানে রাগের কথা বলছি। আপনি যেভাবে চোখ গরম করে তাকিয়ে থাকেন, মনে হয় খুব রাগ আপনার। রাগীভাবে অরুণী বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটাকে কুচি কুচি করতে ইচ্ছা করছে। দীপ্তি এসে বলল, অরুণী, সবার জন্য একটু চা বানাও তো। আমার ভাইয়ের আবার তোমার হাতের চা খাওয়ার খুব শখ। তোমার বিখ্যাত চায়ের গল্প করেছিলাম তো, কিন্তু এই খচ্চরকে চা খাওয়াতে ইচ্ছে কর। তবে যেহেতু সবাই খাবে তাই অরুণীকে চা বানাতে হলো। বড় ট্রেতে চায়ের কাপগুলো সাজিয়ে যখন অরুণী ড্রয়িং রুমে ঢুকলো, তখনই খেয়াল করলো রুবায়েত তার দিকে চেয়ে আছে। ঠিক সেদিনের মতো নিষ্পলকভাবে অরুণীর শরীর জ্বালা করতে লাগলো। এই ছেলের হাতে চায়ের কাপ তুলে দিতে ভয় লাগছে। যদি সুযোগ বুঝে অরুণীর হাত ছুঁয়ে দেয়? চাউনি দেখে তো মনে হচ্ছে এমন কিছুই মতলব তার। অরুণী সবাইকে একে একে চা দিল। রুবায়েত অপেক্ষা করছিল কখন তার সময়টা আসবে। অরুণী সর্বশেষ কাপটা রুবায়েতের কাছে নিয়ে এলো। রুবায়েতের ঠোঁটের হাসি আরও বিস্তৃত হলো, চোখের গাঢ় দৃষ্টি হলো। সে হাত বাড়িয়ে আছে কাপ নেওয়ার জন্য। অরুণী দীপ্তির কাছে কাপটা দিয়ে বলল, তোমার ভাইকে পাস করে দাও তো ভাবি। দীপ্তি অরুণীর হাত থেকে কাপ নিয়ে রুবায়েতকে দিল। অরুণী খালি ট্রে নিয়ে চলে যাচ্ছে। রুবায়েতের চেহারাটা তখন দেখার মতো ছিল। অরুণী আবারও ঘড়ির দিকে তাকালো। রাত 2টা বাজতে চলছে। রাফাত ক্রমাগত মেসেজ দিয়ে যাচ্ছে। ফোন সাইলেন্ট করা, তাই মেসেজের শব্দ আসছে না। কিন্তু মেসেজগুলো দেখেই অরুণীর বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। বেচারার কি অনুরোধ, আকুতি, আহাজারি, অথচ অরুণী কিছুই করতে পারছে না। রাফাত অফিস থেকে আসায় 5 মিনিটের জন্য তার সাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। আজ মনে হচ্ছে অরুণী ঘরে না যাওয়া পর্যন্ত রাফাত তো ঘুমাবে না। অরুণীর খুব খারাপ লাগছে। রাবেয়া বললেন, দেখো বৌমা, এখন মজার সিন হবে। অরুণী হতাশ দৃষ্টিতে টিভির দিকে তাকালো। তার চিৎকার করে বলতে চাইল মন, আমি টিভি দেখব না, আমি এখন একটু ঘরে যেতে চাই। আমাকে কারাগার থেকে মুক্তি দিন দয়া করে। কিন্তু বলা যাচ্ছে না। সামনের মানুষটি যখন অতিরিক্ত ভালো আচরণ করে তখন তার পিঠে অতিরিক্ত খারাপ আচরণ করা যায় না। রাবেয়ার হঠাৎ করে ইচ্ছে হয়েছে অরুণীকে নিয়ে সিনেমা দেখবেন। রাত 11টা বাজে। এখন একটা সিনেমা শেষ হয়, এখন আরেকটা চলছে। প্রথম সিনেমা খুব আগ্রহ নিয়ে দেখেছিল শাশুড়ির সাথে বসে। সিনেমা দেখা তো মজার ব্যাপার, কিন্তু মজারও একটা সীমা আছে। এখন রাত 12:30, যখন তিনি নতুন সিনেমা ছাড়লেন,
তখন অরণি ইচ্ছা হলো শক্ত কণ্ঠে বলতে, মা দয়া করে আপনি নিজে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। অরণি শক্ত কণ্ঠে এই কথা বলতে পারেনি, কেবল বলেছে, মা আমার ভালো লাগছে না, আমি প্লিজ ঘুমাতে যাই। রাবেয়া তখন অনুরোধের দৃষ্টিতে বললেন, আর মাত্র আধা ঘন্টা মা, একটু সহ্য করো। এই সিনটা না দেখলে মনে হচ্ছে সারা রাত আমার আর ঘুম আসবে না। তুমি চলে গেলে আমার একা দেখতেও ইচ্ছে করবে না। প্লিজ একটু বসো অরণি, আমার লক্ষ্মী মেয়ে। অরণি তখন মনে মনে বলল, আমি আপনার লক্ষ্মী মেয়ে না। আপনার লক্ষ্মী মেয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আপনি আমাকে এখানে বসিয়ে রেখেছেন। ওইদিকে আপনার ছেলে মরে যাচ্ছে। রাবেয়া আধা ঘন্টা বলতে বলতে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছেন। অরণি কোনোভাবেই উঠতে পারছে না। নির্মল সাহেব বিছানার দেয়ালে হেলান দিয়ে বই একটা মুখের কাছে ধরে আছেন। তিনি কি ঘুমিয়ে গেছেন নাকি জেগে আছেন তাও বোঝা যাচ্ছে না। অরণি নিজের অবস্থা বোঝানোর জন্য চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠেকিয়ে রাখল, যাতে রাবেয়া ভাবেন অরণির খুব ঘুম পেয়েছে। তখন যদি আল্লাহর ওয়াস্তে টিভিটা বন্ধ করে, অরণিকে যেতে দেয়। রাফাত আবার মেসেজ পাঠালো, কোন রুমে আছো বলো তো, আমি এখনই আসছি। অরণি দ্রুত লিখল, প্লিজ এসো না, বাবা এখনও জেগে আছেন। তুমি কি ওদের দুজনের সামনে থেকে আমাকে নিয়ে যাবে? প্রয়োজনে তাই করব, আমার আর ভালো লাগছে না অরণি। রাফাত চূড়ান্ত অধৈর্য হয়ে পড়েছে। অরণি বিপদগ্রস্ত হয়ে লিখল, এমন করলে আমার লজ্জা লাগবে। তুমি আমার জন্য এখনো জেগে আছো, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখায় মানে কি? আমার স্ত্রীর জন্য আমি জেগে থাকবো না তো কি অন্য ছেলে জেগে থাকবে? আশ্চর্য! আল্লাহ, রাফাত এমন ঠোঁট কাটার মতো কথা বলছে কেন? অরণির অস্বস্তি লাগছে খুব। রাফাতকে নিচে আসতে দেওয়া যাবে না কিছুতেই। অরণি মেসেজ লিখল, আমি 5 মিনিটের মধ্যে উপরে আসছি, তাও তুমি নিচে এসো না প্লিজ। ওকে, ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করব। এরপরও যদি না আসো তাহলে আমি সত্যি চলে আসব। অরণি রাবেয়ার দিকে চেয়ে দ্রুত বলল, মা আমি বাথরুমে যাচ্ছি। রাবেয়া টিভির দিকে চেয়ে থেকেই বললেন, আচ্ছা তাড়াতাড়ি এসো। কিন্তু অরণি মনে মনে উত্তর দিল, সরি মা, আপনি সকালের আগে আমার চেহারা আর দেখবেন না। রুম থেকে বের হয়ে হাঁপ ছাড়ল। এই বুদ্ধিটা তার মাথায় আগে কেন আসেনি? দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো অরণি। কিন্তু মাঝপথে দেখা হয়ে গেল রাফাতের সঙ্গে। ও তো নিচেই নামছিল। দুজন দুজনকে দেখেই হেসে ফেলল। তারপরে একসঙ্গে হাত ধরে উপরে উঠে এলেই রাফাত ঘরে ঢুকে দরজা আটকালো। তারপর অরণির দিকে ঘুরে কোমরে হাত রেখে প্রশ্ন করল, সমস্যা কি বলো তো? এত রাত পর্যন্ত কি করছিলে? অরণি অপরাধী কণ্ঠে জানালো, সিনেমা দেখছিলাম। তোমার সিনেমা দেখায় এত ইম্পর্ট্যান্ট হয়ে গেছে? আরে আমি তো চলে আসতে নিয়েছিলাম, কিন্তু মা আমাকে আটকে রেখেছিল, আসতেই দিচ্ছিল না। মা কি তোমাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছিলেন? অরণি দুই পাশে মাথা নাড়ল। রাফাত রেগে বলল, তাহলে তুমি কেন আসতে পারবে না? বাবাও জেগেছিলেন, আমি কি বলতাম তাদের? ঘুমানোর কথা অনেকবার বলেছি। মা বললেন এখানেই তার সঙ্গে শুয়ে পড়তে, বাবা অন্য রুমে চলে যাবেন। তখন আমি বললাম থাক, ঘুম আসছে না। তখন মা বললেন তাহলে আরেকটু বসো। আমি তো তখন মুখ ফুটে এটা বলতে পারি না যে তুমি জেগে অপেক্ষা করছো। এটা বললে নিশ্চয়ই তোমার দাঁত পড়ে যেত না? অরণি চুপ করে রইল। রাফাত বিছানায় বসে অস্থির গলায় বলতে লাগলো, আমার এতক্ষণ কি যে ইচ্ছে করছিল তোমাকে বোঝাতে পারবো না। বাড়িতে আমি থাকি মাত্র 12 ঘন্টা, এর মধ্যে মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হয়। তুমিও 2 ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমার জন্য তোমার সময় মাত্র 4 ঘন্টা। কত কম সময় আর তোমাকে কাছে পাই। আজকে তো এক্সটেন্ড হয়ে গেল, তুমি 6 ঘন্টা ধরে ওই ঘরে বাহিরে। বেশি ইনজাস্টিস হয়ে গেল না? আমি কি করব বলো? ইচ্ছা করে তো কিছু করিনি, কাল থেকে আর হবে না। এখন তুমি শুয়ে পড়ো প্লিজ, না হলে সকালে অফিস যেতে পারবে না। রাফাত বলল, কে বলল অফিসে কে যাবে? আমি ঠিক করেছি কাল অফিসে যাব না। কেন? সারা রাত না ঘুমিয়ে অফিসে গেলে ঝিমাতে হবে, তার চেয়ে নাই যাই। তুমি সারা রাত ঘুমাবে না কেন? তোমার কি মনে হচ্ছে তোমাকে পাশে নিয়ে ঘুমানোর জন্য আমি রাত 2টা পর্যন্ত অপেক্ষা করেছি? অরণি লজ্জিত গলায় বলল, তাই বলে কাল অফিস মিস দিবে? এটা তো ঠিক না। একটা দিন মিস দিলে এমন কোনো ক্ষতি হবে না। আমি ওয়েট করছি ভ্যাকেশনটার জন্য, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা হানিমুনে যাব 2 মাসের জন্য। অরণি চোখ বড় বড় করে বলল, 2 মাসের জন্য কেউ হানিমুনে যায়? পাগল! তাহলে কয় মাস? 5 মাস?
অরণি কপালে হাত দিয়ে বলল, হায় গর্ধব, সর্বোচ্চ 10 থেকে 12 দিনের জন্য যাওয়া যেতে পারে। রাফাত তাচ্ছিল্যের কণ্ঠে বলল, ধ্যাত, 10-12 দিনে কি হবে? চোখের পলকে কেটে যাবে। এখন তোমার এটা মনে হচ্ছে, কিন্তু তখন দেখবে সময় যাচ্ছে না, বোর লেগে যাবে। রাফাত অরণির দিকে চেয়ে নেশাবিষ্ট কণ্ঠে বলল, তোমার বোর লাগতে পারে, কিন্তু আমার কখনোই লাগবে না। জানো, সারাদিন অফিসে আমার কি ইচ্ছে করে? তোমাকেও যদি ব্যাগে ভরে আমার সাথে অফিসে নেওয়া যেত। আমার ডেস্কের নিচে বড় একটা ড্রয়ার আছে, সেখানে তোমাকে লুকিয়ে রাখতাম। কেউ না থাকলে বের করে তোমাকে মন ভরে দেখতাম আর চুমু দিতাম। ইস, সিরিয়াসলি ইদানিং এই ইচ্ছাটা আমার এত বেশি পরিমাণের হচ্ছে। মাঝে মাঝে অফিসে কাজের খুব প্রেশার থাকে, একটু রিল্যাক্স হওয়া যায় না। তখন মনে হয় অন্তত 5 মিনিটের জন্য যদি তুমি আমার অফিসে চলে আসতে, আমাকে জড়িয়ে ধরতে, তোমার বুকে মাথা রেখে, আবার সব ক্লান্তি চলে যেত। অয়নি মন খারাপের গলায় বলল, আহারে, এই তো আমি সামনে আছি, এখন জড়িয়ে ধরলে চলবে? হুম, এখন শুধু জড়িয়ে ধরলে চলবে না, আরও। অরণির সাথে সাথে রাফাতের মুখ চেপে ধরে বলল, চুপ। রাফাত ঝটপট করে মুখ থেকে অরণির হাতটা সরিয়ে নিয়ে বলল, কেন? আমার কথা শুনতে ভালো লাগছে না? কথা শুনতে শুনতেই তো অরণির চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। সে মাথা নিচু করে বলল, না, একদম জঘন্য লাগছে। জঘন্য লাগলেও শুনতে হবে। মাঝে মাঝে তো ইচ্ছে করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসি, সারাদিন তোমাকে দেখি, তোমার ঠোঁট, গলায়, গালে চুমু দিতে থাকি। তারপর? অরণি কঠিন গলায় বলল, তুমি যদি মুখ বন্ধ না করো, তাহলে আমি কিন্তু আবার নিচে চলে যাব, আর ফিরে আসব না। রাফাত নিজের ঠোঁট কামড়ে হেসে ফেলল, তারপর বলল, বুঝেছি যে তুমি চাইছো আমি যেন কথা বলা বন্ধ করে সরাসরি কাজ করি। অরণি 2 হাতে মুখ ঢেকে বলল, ছি, কি খারাপ, আমি এটা একবারও বলিনি। রাফাত ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আজকের সকালটায় অরণির মন খারাপ দিয়ে শুরু হলো। গতকাল রাফাত অফিসে যায়নি, প্রায় সারাদিনই তাদের ঘরের দরজা বন্ধ ছিল। তখন ঘর ভর্তি মানুষও ছিল। আর আজকে রাফাত সকাল সকাল অফিসে চলে গেছে, কিন্তু আজ এই বাড়িতে কোনো মানুষ নেই। কোনো মানুষ নেই বললে ভুল হবে, মানুষ আছে, কিন্তু নিচতলায়। 2 তলাটা পুরো ফাঁকা। দীপ্তি ভাবি আজ তার বাপের বাড়ির মানুষদের নিয়ে ঘুরতে গেছেন। সে খুব শৌখিন মহিলা, কিছুদিন পর পর বেড়াতে যাওয়ার আয়োজন করা তার নেশা। রুমা, লিলিমা, তানজু ও তার সাথে লাইন ধরেছে, আর দীপ্তিও নিয়ে গেছে। উর্মি তো এই সময় স্কুলেই থাকে, আর ঋতুর আজকে নিচে অনেক কাজ। সকাল থেকে সে একবারও উপরে আসেনি, কাজ না থাকলে নিশ্চয়ই আসতো। অতএব বলা যায় পুরো দোতলায় অরণি আজ একাই আছে। সবাই কখন ফিরবে বলা যায় না, এজন্য ভালো লাগছে না। অরণির মন বিষণ্ণ লাগছে। একবার রাফাতকে ফোন করে কথা বলতে ইচ্ছে করলো, কিন্তু এত ফাজিল হয়েছে যে তাকে ফোন দিতে গেলেও 10 বার ভাবতে হয়। সে ফোন ধরেই এমন সব কথা বলতে থাকে যে লজ্জা পেয়ে অরণির ফোন কেটে দিতে হয়। দীপ্তিদের সাথে চাইলে অরণিও ঘুরতে যেতে পারত, কিন্তু সে যায়নি রুবায়েতের ভয়ে। ওই ছেলের মুখোমুখি হতে তার একদম ইচ্ছা করে না। চাহনি দেখলেই মেজাজ খারাপ হয়, মন চায় কষিয়ে থাপ্পড় লাগাতে। অরণি রান্নাঘরে এসে চুলা জ্বালালো, কফি খেতে ইচ্ছে করছে। মগ ভর্তি কফির নিয়ে ছাদে বসে থাকবে, না হলে নিচে শিলা চাচি আছে, তার সঙ্গে কফি খেয়ে গল্প করা যাবে। অথচ এই বাড়িতে যখন অরণি প্রথম এসেছিল, তখন শিলা চাচি তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন। মানুষটার কাছে অরণি কৃতজ্ঞ আছে। তাছাড়া এই বাড়ির সবচেয়ে নিশ্চুপ সদস্য যে, তার এখন অ্যাডমিশন পিরিয়ড চলছে, সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয় ছেলেটাকে। অরণি তার কাছেও কফি নিয়ে যেতে পারে। পিছন থেকে মনে হলো কারোর পায়চারি শোনা যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পেল না। ভয় লাগছে তার। কফিটা দ্রুত বানাতে হবে, নিচে চলে গেলেই তার আর ভয় লাগবে না। দোতলাটা এখন পুরোপুরি নিস্তব্ধ, এজন্য বোধহয় এমন গা ছমছম করছে। অরণি ভয় কাটানোর জন্য শব্দ করে গান গাইতে লাগলো। তার গানের গলা বেশ সুন্দর। তারে আমি চোখে দেখিনি। রুবায়েত পর্দার আড়াল থেকে অরণিকে দেখছে। তার শরীর উত্তেজনায় ঘামছে, মাথার মধ্যে এলোমেলো সব চিন্তা। ভেবেছিল আজ সবার সাথে অরণিও আসবে। সেদিন যখন অরণি চায়ের কাপ রুবায়েতের হাতে না দিয়ে দীপ্তির হাতে দিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অরণিকে ছুঁয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, যার ফলশ্রুতিতে আজ এত বড় সাহস করে ফেলেছে। প্রায় ফাঁকা বাড়িতে একা আছে জেনে ছুটে এসেছে সে।
অরুণী শরীরের গন্ধ কেমন একটা কঠিন একটা মায়াজাল সৃষ্টি করেছে। রুবায়েত নেশাগ্রস্তের মতো সেদিকে ঘনিষ্ঠ হচ্ছে। সে জানে অরুণী এখন তাকে দেখে রেগে যাবে, চিৎকার করবে কিংবা আরও ভয়ঙ্কর কাজ করবে। তাই রুবায়েত স্টোর রুমের দরজাটা বন্ধ করে ঢুকেছে। তার মনে হচ্ছে অরুণী যদি আজ রেগে তাকে চড়ও দেয় তাও কিছু হবে না, বরং ভালো লাগবে। মনে হবে অরুণীর হাতের ছোঁয়া তো ফুলের সৌরভ মেশানো। এক মনে গান গেয়ে চলেছে অরুণী। রুবায়েত সব কিছু স্বপ্নের মতো লাগছিল। আলতো কণ্ঠে রুবায়েত ডাকলো, অরুণী। অরুণী পিছন ঘুরে রুবায়েতকে দেখতেই সজোরে চিৎকার দিয়ে মুখ চেপে ধরল। তার শরীর ধাক্কা খাওয়ার মতো দরজার মতো কাঁপতে লাগলো। এত জঘন্য মুখের হাসি সে কোনোদিন দেখেনি। অরুণী কাঁপা কাঁপা গলায় আর একটা চিৎকার দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? বের হন। আল্লাহ! রুবায়েত নরম গলায় বলল, বিশ্বাস করুন আপনাকে আমি ভীষণ পছন্দ করি। আমার এই আবেগকে ঠুনকো মনে করবেন না। আপনাকে দেখার প্রথম দিন থেকেই আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। এরপর থেকে যতবার আপনার কথা মনে হয় ততবার আমার জ্বর আসে। এই যে দেখুন এখনও জ্বর আসছে। আমার গা কত গরম। অরণির হাতটা খপ করে ধরে নিজের গলায় গালে স্পর্শ করতে লাগলো। অরণি উপায় না পেয়ে চোখ বন্ধ করে গগন বিদারী চিৎকার করতে লাগলো। রুবায়েত কোনো তোয়াক্কা করছে না। শক্ত করে অরণির কোমর চেপে ধরল। অরণির সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। লোকটাকে যে জোরে একটা ধাক্কা মারবে সেটুকু শক্তিও নেই। আতঙ্কে বুদ্ধি সাহস সব লোপ পেয়েছে। অরণির চোখ দুটো খুলে দেখার স্পর্ধাও পাচ্ছে না। তার সাথে কি সর্বনাশ হচ্ছে। প্রচণ্ড ঘৃণা লাগছে, শরীর কাটা দিয়ে উঠেছে। অরণি কিছু চিন্তা না করেই ফুটন্ত গরম কফির কেটলিটা হাতে নিয়ে রুবায়েতের মুখে ছুঁড়ে মারল। প্রথমে ভারী কেটলির আঘাতে রুবায়েতের কপাল ফুলে গেল। তার উপর গরম কফিতে মুখ ঝলসে গেল। রুবায়েত হিংস্র জন্তুর মতো আর্তনাদ করে উঠল। অরণি এই অবস্থায় রুবায়েতকে ল্যাং মেরে ফেলে দিল। রুবায়েত চিৎপটাং হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। দুই হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে লাগলো। অরণি রুবায়েতের গোপন জায়গায় একাধারে লাথি দিল। তারপর ছুটে বেরিয়ে এলো স্টোর রুম থেকে। দরজা খুলতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু অবশেষে খুলতে পেরেছে। এই সমস্ত কাজ সে কিভাবে করেছে নিজেও জানে না। ভাবি, কি হয়েছে? চিল্লানি শুনলাম তো, ভিতরে ক্যাডা? অরণি জোরে জোরে নিঃশ্বাস ফেলল, কোনো কথা বলল না। ঋতুকে ঠেলে ঘরে নিয়ে তার শুধু ভয় হচ্ছে, ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে মনে। এই বুঝি রুবায়েত ওখান থেকে উঠে চলে আসলো। গর্জন করতে করতে দরজা ভেঙে ফেলল। অরণি ঘরের কোথায় লুকাবে বুঝতে পারছে না। সে দৌড়ে বাথরুমে চলে গেল। বেসিনের উপর থেকে বডি শাওয়ার নিয়ে শরীরে ঘষতে লাগলো। এমনভাবে ঘষছে যেন পুরো শরীরে নোংরা। নোংরাটাকে ঘষে মেজে তোলাও যাচ্ছে না। অরণির এত অস্বাভাবিক অবস্থা দেখে ঋতু ভয়ে স্তব্ধ। একটু পর অরণির কাছে গিয়ে মিনতি করে বলল, ছোট ভাবি, আপনার কি হয়েছে? আল্লাহর দোহাই লাগে, কোনো আপনার কি হয়েছে? অরণি শূন্য দৃষ্টি একবার তাকালো ঋতুর দিকে। ঋতুর চোখে পানি। তাই দেখে অরণি বাঁধ ভাঙা নদীর মতো কেঁদে উঠল ঋতুকে জড়িয়ে ধরে। তার সে কি কান্না! ঋতু তো অবাক হয়ে গেল। একটু পরে ধাক্কা মেরে সরিয়ে শাওয়ার ছেলে দিল। সাদা ফেনা মাখা শরীরে শুধু ধুয়ে যাচ্ছে। অরণি শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার ছিপছিপে শরীরটা মৃদু কাঁপছে। হঠাৎ করে অরণি বাথরুমের দরজা বন্ধ করে দিল। ঋতু জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু সারা শব্দ নেই কোনো। অরণি কোনো শব্দ না পেয়ে ঋতু অরণির মোবাইল দিয়ে রাফাতকে কল দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হওয়া মাত্রই রাফাতকে কথা বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে ঋতু বলে গেল, ছোট ভাইয়া, আপনি বাড়িতে জলদি আসেন, ছোট ভাবির অবস্থা খুব খারাপ। জলদি আসেন ছোট ভাই। কি হয়েছে অরুণীর? আমি কইতে পারি না, আপনি এসে দেখে যান। রাফাত কয়েক মুহূর্ত চুপ করে থেকে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা আচ্ছা, আমি আসছি। একটু পর ফোন কেটে দিয়ে আবার বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করলো। তখন ওই বাইর থেকে রুবায়েতের চিৎকার শুনল। ঋতু ভয় ভয় গিয়ে দরজা খুলতেই দেখল স্টোর রুম থেকে বের হয়ে লিভিং রুমের সবাই বসে আছে। সোফায় বসে আছে রুবায়েত। ফ্রিজ থেকে ঠান্ডা বরফ বের করে নিজের মুখমণ্ডলে ধরে আছে। ঋতু মনে মনে বলল, হারাম জাদা, তোর লাইগা ছোট ভাবের এই অবস্থা। তার ইচ্ছে করলো রান্নাঘর থেকে বটি এনে একটা কোপ দিতে, নয়তো গায়ের জ্বালা মিটবে না। ঋতু দৌড়ে রান্নাঘরে যাচ্ছিল। রুবায়েত তাকে দেখেই বলল, এই মেয়ে, শোনো, আমার গায়ে গরম কফি পড়ে গেছে, খুব জ্বালা করছে, তোমার কাছে অ্যান্টিসেপটিক হবে?
ঋতু শান্ত গলায় বলল, জি হইব। তাহলে একটু দ্রুত নিয়ে আসো। ঋতু রান্নাঘরে গিয়ে মশলার পট নিল। এক মুঠো মরিচের গুঁড়া নিয়ে ফিরে এলো। এই যে নেন। রুবায়েত কিছু বুঝে ওঠার আগেই তার সারা মুখে মরিচ ডলে দিয়েছে ঋতু। রুবায়েতের আকস্মিক চিৎকারে ভবন কেঁপে উঠল। দৌড়ে ঘরে চলে এসেছে ঋতু। রুবায়েত চোখ খুলে তাকাতে পারছে না। তাকে কেবল দৌড়াতে হচ্ছে। রাফাত ১ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলো। তখন দীপ্তিরাও ফিরে এসেছে। পুরো বাড়িতে ঘটনা জানাজানি হয়ে গেছে। রুবায়েতের চোখে মরিচ গুঁড়া মেখে দেওয়ার অপরাধে ঋতুকে চড় মেরেছে দীপ্তি। গালে হাত দিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এসব ঘটনা এসে দেখতে পাচ্ছে রাফাত। সে এখনো বুঝতে পারেনি ভারতে আসলে হয়েছেটা কি। এদিকে এখনো বাথরুমের দরজা খুলে বের হয়নি অরণি। চলবে ইনশাআল্লাহ।